জি স্যার, হচ্ছে। ওকে। আচ্ছা, তো আমরা এখানে আমাদের যে ইন্টারসেকশন যে ডিজাইনগুলো ছিল, ইন্টারসেকশন ডিজাইনে যে পার্টটা সেটা অলমোস্ট কিছু অংশ বাকি আছে, আজকে আমরা সেগুলো কমপ্লিট করে ফেলবো। তো এখানে আমাদের কিছু জিনিস আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা বাইসাইকেল ডিজাইন করব, কিভাবে পেডিস্টেরিয়ান ডিজাইন করা হয়, ডিজাইন প্যারামিটারস অফ ইন্টারসেকশনস, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে কিছুটা ধারণা পাইছি। আজকে আমরা এগুলোর আরো ডিটেলসে আসবো। তো আজকে শুরুতে যে টপিকটা আছে সেটা হচ্ছে লেভেলস অফ ইন্টারসেকশন কন্ট্রোল। তো ইন্টারসেকশনকে মেইনলি তিনটা ভাবে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল, একটা হচ্ছে সেমি কন্ট্রোল, আর একটা হচ্ছে তো এই তিনটা ওয়েতে আমাদের ইন্টারসেকশনটা কন্ট্রোল করা যায়। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। প্যাসিভ কন্ট্রোল কি? প্যাসিভ কন্ট্রোলটা হচ্ছে তিনটা, এটা মেইনলি তিনটা পার্ট। সেটা হচ্ছে নো কন্ট্রোল, ট্রাফিক সায়েন্স প্লাস মার্কিং। এই তিনটা ভাবে প্যাসিভলি কন্ট্রোল করা যেতে পারে একটা ইন্টারসেকশনসকে। মানে আমরা ডিরেক্টলি করব না, ইনডিরেক্টলি আমরা ইন্টারসেকশনসটাকে কন্ট্রোল করব। যদি কোনো ডিরেক্টলি মানুষের কন্ট্যাক্টে না এসে যদি কোনো অন্য কোনো মাধ্যমের সাহায্যে যদি ট্রাফিকটাকে কন্ট্রোল করা যায়, সেই ধরনের প্রসেসটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। তো এই কারণে প্যাসিভ কন্ট্রোলের মেইনলি যে তিনটা পার্ট সেটা হচ্ছে নো কন্ট্রোল, ট্রাফিক সায়েন্স প্লাস মার্কিং। তো ট্রাফিক সায়েন্স গুলা বা ট্রাফিক যে মার্কিং গুলা থাকে সেগুলা কিন্তু রাস্তায় অলরেডি আগে থেকে দিয়ে দেওয়া থাকে। তো এগুলা কিন্তু ডিরেক্টলি ট্রাফিক পুলিশ বা এগুলা কিন্তু কন্ট্রোল করে না, এগুলা কিন্তু অন্য জায়গা থেকে অন্য আরেকটা জায়গা থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করা হয় বা অপারেটিং সিস্টেমের সাহায্যে সেটাকে কন্ট্রোল করা হয়। সো ডিরেক্টলি এইখানে কিন্তু মানুষের কন্ট্যাক্ট বা কোনো ডিরেক্ট কোনো কন্ট্যাক্টের সাহায্য ছাড়াই অন্য কোনো ওয়েতে যদি ট্রাফিকটাকে কন্ট্রোল করা যায় বা ইন্টারসেকশনটাকে কন্ট্রোল করা যায়, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেমি কন্ট্রোল। সেমি কন্ট্রোল হচ্ছে চ্যানেলাইজেশন, ট্রাফিক রোটারিস। চ্যানেলাইজেশন বিষয়টা আমরা গত ক্লাসে দেখতেছিলাম যে চ্যানেলাইজেশন হচ্ছে রাস্তায় যদি কোনো সাইড মার্কিং করা থাকে বা রাস্তায় যদি কোনোভাবে মার্কিং এর সাহায্য মার্কিং বা কোনোভাবে যদি রাস্তার সাইড থেকে যদি কোনো সিগন্যালস বা এই ধরনের কোনো প্রসেস যদি কোনো সিস্টেম করা থাকে, সেই ধরনের প্রসেসটাকে বলা হয় হচ্ছে চ্যানেলাইজেশন। আর ট্রাফিক রোটারিস হচ্ছে ট্রাফিক যে সিস্টেমটা আছে সেটা যদি সার্কুলার ওয়েতে করা যেতে পারে বা ইন্টারসেকশন যেটা থাকে সেই ইন্টারসেকশনটা যদি সার্কুলার হয় সেটাকে রোটারি বলা হয়। তো সেমি কন্ট্রোল মেইনলি এই দুইটা ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে চ্যানেলাইজেশন আর একটা হচ্ছে ট্রাফিক রোটারিস। তো রোটারিস সম্পর্কে আমরা সামনে আরো দেখব, কারণ সামনে রোটারি ইন্টারসেকশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এখন জাস্ট এখানে আহ, যে লেভেল অফ ইন্টারসেকশন কন্ট্রোল এই পার্টগুলো জাস্ট আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল। অ্যাক্টিভ কন্ট্রোলটা হচ্ছে ট্রাফিক সিগন্যালস, গ্রেড সেপারেশন, ইন্টারসেকশনস। তো ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আমরা আগেও ধারণা দেখছি আর ধারণা পাইছি যে ট্রাফিক সিগন্যালস গুলো কিরকম হয়। আর গ্রেড সেপারেশন, ইন্টারসেকশন, গ্রেড সেপারেশন মানে হচ্ছে যদি একটা রাস্তা থেকে অন্য আরেকটা রাস্তাতে যদি গাড়িকে ইন্টার করতে হয় তখন তাকে গ্রেড সেপারেশনের মাধ্যমে ইন্টার করতে হয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের যে কন্ট্রোল গুলা থাকে এগুলাকে বলা হয়েছে অ্যাক্টিভ কন্ট্রোল। তো মেইনলি এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য টাইপ অফ ইন্টারসেকশন কন্ট্রোলস। তো মেইনলি তিনটা টাইপ, সেটা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল, সেমি কন্ট্রোল আর একটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল। তো এইগুলার যে টাইপের যে নামগুলো এই নামগুলো মনে রাখতে হবে। এরপরে যেটা আছে এরপরে টপিকটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক সময় ড্রয়িং এর সাহায্যে আইডেন্টিফাই করতে বলে যে একটা ভেহিকেল যখন একটা ইন্টারসেকশন পয়েন্টকে ক্রস করবে তখন কতগুলা কনফ্লিক্ট পয়েন্ট হওয়া সম্ভব বা কত ধরনের কনফ্লিক্ট হতে পারে। দেখো, আমরা বলতেছিলাম যে ইন্টারসেকশন যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট হয়।
একটা রোড ডিজাইনের বা একটা ট্রাফিক কন্ট্রোলের সব থেকে ক্রিটিক্যাল পয়েন্টটাই হয় হচ্ছে ইন্টারসেকশন যে পয়েন্টটা থাকে বা যেখানে গাড়িগুলো আসলে ক্রস করে একটা আরেকটাকে। তো এখানে ক্রিটিক্যাল বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি কত রকম ভাবে হতে পারে বা কতগুলো পসিবিলিটি আছে কনফ্লিক্ট হওয়ার। সো সেই কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটিটা এখানে দেখানো হচ্ছে যে যদি আমাদের ইন্টারসেকশন যেটা থাকে ইন্টারসেকশনটা যদি নর্মাল একটা ইন্টারসেকশন হয়, তো সেই ক্ষেত্রে কতগুলা কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি আছে এটা এই যে একটা ফিগার দিয়ে দিচ্ছে এই ফিগারের সাহায্যে বোঝা যায়। তো এখানে যে টাইটেলটা আছে সেটা হচ্ছে ভেহিকেল কনফ্লিক্ট পয়েন্টস কনভেনশনাল ইন্টারসেকশন। এটা একটা কনভেনশনাল ইন্টারসেকশন নর্মালি যেরকম থাকে। তো এই ধরনের ইন্টারসেকশন গুলাতে কত ধরনের কনফ্লিক্ট হওয়া সম্ভব সেটা এখানে বলতেছে। দেখো কনফ্লিক্ট পয়েন্ট গুলাকে বা কনফ্লিক্ট টাইপ গুলাকে এখানে বিভিন্ন ধরনের সাইন্স দিয়ে এখানে বোঝাচ্ছে। তো এখানে গ্রিন কালারের যেটা আছে গ্রিন কালারের যে কনফ্লিক্ট সেটাকে বলা হচ্ছে হচ্ছে ডাইভার্স। ইয়েলো কালারের যে কনফ্লিক্ট গুলো হয় সেগুলোকে বলা হয়েছে মার্জ। এবং রেড কালারের যে কনফ্লিক্ট পয়েন্ট গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে হচ্ছে ক্রসিং। এই তিনটা টাইপের কনফ্লিক্ট এখানে আছে বা তিনটা টাইপের কনফ্লিক্ট এখানে পসিবল। তো এখন দেখো এখানে আসলে হচ্ছেটা কি, এখানে হচ্ছে যে একটা গাড়ি আমরা যদি ধরো যে কোনো একটা রুট কনসিডার করি, ধরো এই রুটটা আমরা এই যে নিচে থেকে উপরের দিকে যে গাড়িগুলো যাবে সেই গাড়ির জন্য রুট কনসিডার করলাম আমরা। এখানে গাড়িটা কি করতে পারে, গাড়িটা এদিক থেকে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা হয় সোজা চলে যেতে পারে, না হলে গাড়িটা ডানে বা রাইট টার্ন নিতে পারে, অথবা গাড়িটাকে লেফট টার্ন নিতে হবে। এই তিনটা ডিরেকশনে সে যেতে পারবে, এছাড়া আর কোনো ডিরেকশন নাই তার জন্য, কারণ সে এই দিক থেকে পাস করতেছে। আচ্ছা, এখন যদি সে সোজা একদম সোজা চলে যেতে চায়, তখন সেই ক্ষেত্রে তাকে দেখো কতগুলা ইন্টারসেকশন পয়েন্টকে বা কতগুলা কনফ্লিক্ট পয়েন্টকে ক্রস করতে হচ্ছে। সেই যতগুলা কনফ্লিক্ট পয়েন্টকে ক্রস করতে হচ্ছে তার ভিতরে দেখো কি কি আছে। তার ভিতরে আছে হচ্ছে রেড কালারের কিছু পয়েন্ট, দেখো চারটা এখানে রেড কালারের পয়েন্ট আছে। এই চারটা পয়েন্ট কি করতেছে, চারটা পয়েন্ট তারা বোঝাচ্ছে যে এইখানে ক্রসিং হতে পারে। দেখো এইখানে ক্রসিং গুলা যদি খেয়াল করো, ক্রসিং গুলা দেখবা বিভিন্ন ভাবে হচ্ছে। একটা হচ্ছে এই যে একদম স্ট্রেট যেটা হরাইজন্টাল, মানে এই লেফট সাইড থেকে যদি কোনো গাড়ি রাইট সাইডে আসে তার সাথে এই এই দিকে একটা ক্রসিং হতে পারে। এরপর যে ক্রসিংটা আছে সেটা হচ্ছে এই রাইট সাইড থেকে কোনো গাড়ি যদি টার্নিং নিয়ে এই এই সাইডের দিকে আসে, আপওয়ার্ড সাইডের দিকে আসে, সেই ক্ষেত্রে এইটার সাথে একটা ক্রসিং হতে পারে। আবার কি হতে পারে, আবার এই উপরে আরেকটা ক্রসিং আছে, এটা কখন হবে, এটা হচ্ছে যখন এই সাইড থেকে কোনো গাড়ি বা এই সাইড থেকে কোনো গাড়ি ক্রসিং করবে তার জন্য আরেকটা ক্রসিং পয়েন্ট। আবার এই উপরে আরো একটা রেড কালারের মার্কিং আছে, এই রেড কালারের মার্কিং দ্বারা বোঝাচ্ছে যে এখানেও আরেকটা ক্রসিং হতে পারে। তো এরকম কতগুলা ক্রসিং বা কতগুলা কনফ্লিক্ট পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো এখানে দেখানো হচ্ছে। তো এখানে যদি কাউন্ট করি আমরা, দেখো এখানে কাউন্ট করলে আমরা যেটা বলতেছি যে ডাইভার্স, ডাইভার্স হচ্ছে 8টা ডাইভার্স পয়েন্ট আছে বা 8টা ডাইভার্সের জন্য কনফ্লিক্ট পয়েন্ট পাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা লাইনে দুইটা করে গ্রিন কালারের মার্কিং আছে, দুইটা করে, প্রত্যেকটাতে দুইটা করে আছে, তার মানে টোটাল 8টা আছে এখানে, যেহেতু 4টা লেন এখানে 8টা আছে। সো ডাইভার্সের যে সংখ্যা বা ডাইভার্স কনফ্লিক্ট পয়েন্ট যতগুলো আছে সেটা হচ্ছে 8টা। এরপরে কি, এরপরে মার্জ, আমরা যদি ইয়েলো কালার গুলা দেখি ইয়েলো কালারও দুইটা করে আছে। মার্জ মানে হচ্ছে যখন একটা গাড়ি স্ট্রেট না গিয়ে যখন কোনো সাইডে রাইট টার্ন বা লেফট টার্ন যখন নেয় সেই ক্ষেত্রে তাকে অন্য আরেকটা রোডের সাথে মার্জ করতে হয় বা মিশতে হয় অন্য আরেকটা রোডের সাথে। তো সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্ট পয়েন্ট হওয়ার পসিবিলিটি থাকে। এই ধরনের যে কনফ্লিক্ট পয়েন্ট গুলো থাকে সেগুলোকে ইয়েলো কালারের মার্কিং দিয়ে এখানে দেখানো হচ্ছে। তো ইয়েলো কালারের মার্কিং গুলো হচ্ছে মার্জ। তো এখানে দেখো টোটাল ইয়েলো কালারের কনফ্লিক্ট পয়েন্ট আছে হচ্ছে 8টা এই ফিগারে, 1 2 3 4 5 6 7 8, দেখো চারটার জন্য দুইটা দুটা করে আছে, তো এখানে টোটাল হচ্ছে মার্জ 8টা। আর এই মিডিলে, এই মিডিল পয়েন্টে যতগুলা ক্রসিং হতে পারবে বা যতগুলা কনফ্লিক্ট হতে পারবে সেগুলাকে রেড কালার দিয়ে বোঝানো হচ্ছে। এই রেড কালার যেটা আছে রেড কালারের ক্রসিং হতে পারে হচ্ছে 16টা। সো আমরা যদি এখানে টোটাল হিসাব করি বা টোটাল হিসাব করি তাহলে আমাদের ডাইভারজেন্স বা ডাইভার্স হচ্ছে 8টা, মার্জ হচ্ছে 8টা এবং ক্রসিং হচ্ছে 16টা। তো টোটাল এখানে কনফ্লিক্ট পয়েন্ট হবে হচ্ছে 32, 32টা কনফ্লিক্ট পয়েন্ট। কোন ধরনের রোডের জন্য, কনভেনশনাল ইন্টারসেকশন যে রোডগুলো থাকে সেই রোডের বা সেই ইন্টারসেকশনের জন্য টোটাল
32 কনফ্লিক্ট পয়েন্ট আছে। তো এই ফিগারটা সবাই ভালোভাবে দেখবা, এখান থেকে ক্রসিং বা কতগুলা হয় এটা হিসাব করতে আসে। আরেক ধরনের কনফ্লিক্ট পয়েন্ট থাকে বা আরেক ধরনের ইন্টারসেকশনের থেকে আমরা কনফ্লিক্ট পয়েন্ট হিসাব করতে পারি, সেটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট যে রোডগুলো থাকে বা সার্কুলার টাইপের যে ইন্টারসেকশনগুলো হয় তাদের জন্য কতগুলো কনফ্লিক্ট পয়েন্ট হয় সেগুলো হিসাব করা যায়। তো সার্কুলার ইন্টারসেকশনটা হয়, এখানে বলতেছে ভেহিকুলার কনফ্লিক্ট পয়েন্ট রাউন্ড অ্যাবাউট। তো সার্কুলারের জন্য খুবই কম হয়, ঠিক আছে। এই জন্য সাধারণত যে ইন্টারসেকশন পয়েন্টগুলো দেওয়া থাকে সেগুলো মেইনলি সার্কুলার করার চেষ্টা করা হয়, কারণ এখানে কনফ্লিক্ট পয়েন্টটা কম। তো দেখো এখানে সার্কুলারের জন্য কতগুলো হচ্ছে, সার্কুলারের জন্য ডাইভার্স হচ্ছে চারটা। দেখো এখানে চারটা ডিরেকশন থেকে চারটা রোড আসতেছে, এই কারণে এখানে ডাইভার্সের সংখ্যা হচ্ছে চারটা। মার্জ যেটা হয়, মার্জও এখানে চারদিক থেকে যেহেতু চারটা রোড আসতেছে, এখানে মার্জ যে পয়েন্টটা থাকবে মার্জ পয়েন্টটাও চারটা হবে, বা চারটা পয়েন্টে এখানে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি আছে। এবং ক্রসিং নাই, এই সার্কুলার রোডের জন্য কোনো ক্রসিং করা লাগে না, কারণ এখান থেকে সে পাস করে যেতে পারবে, কোনো ক্রসিং করার এখানে কোনো দরকার নাই, এই কারণে ক্রসিং হচ্ছে 0। সো এখানে দেখো আমাদের টোটাল কনফ্লিক্ট আমরা কত পাচ্ছি, আমরা ডাইভার্স পাচ্ছি হচ্ছে চারটা, মার্জ কনফ্লিক্ট পাচ্ছি আমরা চারটা। সো টোটাল আমার কনফ্লিক্ট পয়েন্ট কতগুলো হচ্ছে, টোটাল আমার কনফ্লিক্ট পয়েন্ট হচ্ছে 8টা। সো রাউন্ড অ্যাবাউট যে ইন্টারসেকশন পয়েন্টগুলো থাকে, রাউন্ড অ্যাবাউট ইন্টারসেকশন পয়েন্টে টোটাল কনফ্লিক্ট পয়েন্ট থাকে 8টা। তো কনফ্লিক্ট পয়েন্ট এখানে কম, তার মানে আমাদের ডিজাইন করার জন্য কোন ধরনের ইন্টারসেকশন ভালো হবে, রাউন্ড অ্যাবাউট ইন্টারসেকশন ভালো হবে নাকি কনভেনশনাল ইন্টারসেকশন ভালো হবে? তো অনেক সময় কোশ্চেন আসে, ঠিক আছে, যে হুইচ ইন্টারসেকশন ইজ বেটার ফর ডিজাইন, ঠিক আছে। তাহলে স্যার রাউন্ড অ্যাবাউট ওইটা ভালো হবে না? ইন্টারসেকশনও বলতে পারো, যে বেট রাউন্ড অ্যাবাউটও বলতে পারো। এখন তোমাকে সেটার জন্য লজিক দিতে হবে, অবশ্যই রাউন্ড অ্যাবাউটটা বেটার হবে, ঠিক আছে। কারণ কারণ কি, কারণ হচ্ছে এখানে কনফ্লিক্ট পয়েন্ট হচ্ছে কম। সো কনফ্লিক্ট পয়েন্ট কম মানে হচ্ছে কনফ্লিক্ট হওয়ার যে পসিবিলিটি, গাড়ি বা ভেহিকেলের কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি যেটা থাকে সেটা কমে যায় যদি কনফ্লিক্ট পয়েন্ট কম থাকে। সো এই কারণে সাধারণত ইন্টারসেকশনগুলা রাউন্ড করাটা সব থেকে বেটার, ঠিক আছে। সো এই কোশ্চেনটা সবাই খেয়াল রাখবা যে হুইচ টাইপ অফ ইন্টারসেকশন ডিজাইন ইজ বেটার, কনভেনশনাল অর রাউন্ড অ্যাবাউট। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে যে কোনো একটাকে ডিসক্রাইব করতে হবে এবং এখানে লজিকটা দিতে হবে যে কেন তুমি বলতেছো যে কনভেনশনাল বা রাউন্ড অ্যাবাউট কেন বেটার হবে, সেটা লজিকটা দিতে হবে। সব থেকে ভালো হয় যদি ডায়াগ্রাম দিয়ে এটাকে ডিসক্রাইব করতে পারো। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের যে কনফ্লিক্ট যে টাইপ বা কনফ্লিক্ট যে পয়েন্টগুলা। হ্যাঁ, রোমান। আমাদের যদি এটা মানে ডায়াগ্রাম আঁকা এখানে শুধু ওই পয়েন্ট গুলো দেখাচ্ছে, যে কনফ্লিক্ট পয়েন্ট গুলা উল্লেখ করে দিই তাতেই কি হবে নাকি আরো ডিসক্রাইব করতে হবে? যদি বলে যে ডিসক্রাইব, ঠিক আছে, বা যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় যে এক্সপ্লেইন বা ডিসক্রাইব এই ধরনের কথা যদি বলা থাকে, তখন তোমাকে এই ডায়াগ্রামটা আঁকানোর কিছু কথা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, যে কেন তুমি বলতেছো যে এই দুইটার ভিতরে যে বেটার কোনটা, সেটা তোমাকে কিছু কথা দিয়ে এক্সপ্লেন করতে হবে। আর যদি শুধুমাত্র বলে যে ড্র দ্য ডায়াগ্রাম অফ কনভেনশনাল ইন্টারসেকশন অর রাউন্ড অ্যাবাউট ইন্টারসেকশন, তাহলে শুধু ডায়াগ্রাম এবং এই যে পয়েন্টগুলো সেগুলো দেখালেই হবে, ঠিক আছে। জি জি। হ্যাঁ, কোশ্চেন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে যে কোশ্চেনে কোনটা চাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেফটি। তো এখানে আমরা দুই ধরনের ইন্টারসেকশন দেখলাম, একটা হচ্ছে কনভেনশনাল ইন্টারসেকশন ছিল আর একটা ছিল হচ্ছে রাউন্ড অ্যাবাউট ইন্টারসেকশন। এখন সেফটি ফ্যাক্টরে যখন চলে আসে, তখন সেফটি ফ্যাক্টরের জন্য কোনটা বেটার হয় বা কোন ধরনের ইন্টারসেকশনটা বেটার, সেটা অনেক সময় চায়। তো এখানে বলতেছে দেখো রাউন্ড অ্যাবাউট রিডিউস দ্য নাম্বার অফ ভেহিকেল টু পেডিস্টেরিয়ান কনফ্লিক্টস। এটা আমরা একটু আগেই বললাম যে রাউন্ড অ্যাবাউট যে ইন্টারসেকশনটা থাকে, রাউন্ড অ্যাবাউট ইন্টারসেকশনগুলো সাধারণত সেফ বেশি হয় কনভেনশনাল থেকে। কারণ কি, কারণ হচ্ছে রাউন্ড অ্যাবাউট যে ইন্টারসেকশনগুলো থাকে সেগুলোতে কনফ্লিক্ট পয়েন্টের সংখ্যা অনেক কম হয়। দেখো কনফ্লিক্ট পয়েন্ট কতগুলো ছিল রাউন্ড অ্যাবাউটে, রাউন্ড অ্যাবাউটে 8 কনফ্লিক্ট পয়েন্টস ইন রাউন্ড অ্যাবাউট। এই যে রাউন্ড অ্যাবাউট যে ইন্টারসেকশনটা ছিল সেখানে 8টা কনফ্লিক্ট পয়েন্ট ছিল, ভার্সেস 16 কনফ্লিক্ট পয়েন্ট ইন সিগনালাইজড ইন্টারসেকশন। এই যে সিগনালাইজড ইন্টারসেকশন যে ছিল, এখানে দেখো কত ধরনের ক্রসিং হচ্ছিল, টোটাল 16টা ক্রসিং হচ্ছিল এখানে। সো অবশ্যই আমাদের এখানে কনভেনশনাল যে ইন্টারসেকশনটা থাকে তার থেকে অবশ্যই রাউন্ড অ্যাবাউট ইন্টারসেকশনটা হয় সেটা অবশ্যই বেটার হয়।
সো যখন আমরা ইন্টারসেকশন ডিজাইন করব অবশ্যই রাউন্ড অ্যাবাউট টাইপের যে ইন্টারসেকশনটা থাকবে বা সার্কুলার টাইপের যে ইন্টারসেকশনগুলো থাকে সেইভাবে ডিজাইন করলে সব থেকে বেটার হয়, বা ওই ধরনের যে ইন্টারসেকশনটা থাকে সেটা সব থেকে সেফ হয়। সো এই কথাটাই এখানে আর কি মেইনলি ডিসক্রাইব করছে। এরপরে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আনচ্যানেলাইজড ইন্টারসেকশনস। আমরা চ্যানেলাইজড ইন্টারসেকশনস দেখতেছিলাম কিছুক্ষণ আগে, চ্যানেলাইজ যে বিষয়টা ছিল। এখন আমরা দেখব হচ্ছে আনচ্যানেলাইজড ইন্টারসেকশনটা কি। এটা হচ্ছে intersections areas is paved and there is absolutely no restriction to vehicles to use any part of the intersection area. এখানে হচ্ছে যে যদি ভেহিকেল গুলা ইন্টারসেক্টিং এরিয়ার কোনো পার্টটাকে ইউজ করতে না পারে তখন সেই ধরনের ইন্টারসেকশনটাকে বলা হয়েছে আনচ্যানেলাইজড ইন্টারসেকশন। Hence the unchannelized intersections are the lowest class of intersections, easiest in the design but most complex in traffic operation, resulting in maximum conflict area and more number of accidents unless controlled by traffic signals or police. এখানে মেইনলি হচ্ছে যে আনচ্যানেলাইজড যে ইন্টারসেকশনস গুলো থাকে এগুলো হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল ইন্টারসেকশন হয়, বা সব থেকে বলতে পারো হচ্ছে যে লোয়েস্ট টাইপের যে ইন্টারসেকশনস থাকে তার সেটা যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে আনচ্যানেলাইজড ইন্টারসেকশনস। মানে এটাকে ডিজাইন করা খুবই টাফ, কারণ সাধারণত এই ধরনের যে ইন্টারসেকশনস যেগুলো থাকে সেগুলোতে তোমার এই যে মার্কিং, রোড মার্কিং বা সিগন্যালস এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় না। তো একটা ইন্টারসেকশনস পয়েন্টে বা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা থাকে সেই পয়েন্টটাতে যদি সিগন্যালস বা রোড মার্কিং এগুলো ব্যবহার করা না হয় তাহলে এইটাকে কন্ট্রোল করা খুবই টাফ হয়ে যায়। তো এই কন্ট্রোল করা টাফ হয়ে যাওয়ার কারণে সাধারণত দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পসিবিলিটিটা অনেক বেড়ে যায় এই ধরনের যে ইন্টারসেকশনসটা থাকে, বা আনচ্যানেলাইজড ইন্টারসেকশনস যেগুলো থাকে সেগুলোতে কনফ্লিক্ট পয়েন্টটা সব থেকে বেশি বা কনফ্লিক্ট এরিয়াটা সব থেকে বেশি। কারণ কি? কারণ হচ্ছে এখানে ট্রাফিকটাকে কন্ট্রোল করার প্রসেসটা খুবই কম থাকে। সাধারণত ট্রাফিক কন্ট্রোল প্রসেস হচ্ছে আমি সিগন্যাল ব্যবহার করব বা আমি বিভিন্ন সাইন্স বা মার্কিং ইউজ করে আমি সেটাকে কন্ট্রোল করব। কিন্তু এখন এমন একটা রোড যদি হয় বা এমন একটা ইন্টারসেকশন পয়েন্ট যদি হয় যেখানে আমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারতেছি না, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই যে ইন্টারসেকশন যে ডিজাইন এটা করা মানে কঠিন হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। সো এই ধরনের যে ইন্টারসেকশন ডিজাইন এটা খুবই কমপ্লেক্স টাইপের এবং এটা কন্ট্রোল করা খুবই কঠিন হয়। তো এই আনচ্যানেলাইজ যে ইন্টারসেকশন এটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লেন ইন্টারসেকশন আর একটা হচ্ছে ফ্লারেটেড ইন্টারসেকশনস। দেখো এই যে ইন্টারসেকশনসটা আছে যেটা দেখানো হচ্ছে এখানে, দেখো এই ধরনের ইন্টারসেকশনসে কোনো সিগন্যাল ব্যবহার করা হচ্ছে না রোডের সাইডে। ঠিক আছে, কোনো ধরনের কোনো সিগন্যাল নাই বা মার্কিং যেগুলো থাকে মার্কিংটাও খুবই কম। সো এইখানে এই ধরনের যে তোমার ইন্টারসেকশন এটাকে বলা হয়েছে আনচ্যানেলাইজড ইন্টারসেকশনস। তো প্লেন ইন্টারসেকশন যেটা সেটা হচ্ছে নো প্রভিশন ফর অ্যাডিশনাল পেভমেন্ট উইথ ফর টার্নিং মুভমেন্ট। তো সাধারণত কি করা হয়, সাধারণত যখন একটা ইন্টারসেকশন পয়েন্টে একটা গাড়িকে টার্ন নিতে হয় তখন সাধারণত কিছুটা এক্সট্রা স্পেস রাখতে হয় ওই টার্নিং নেওয়ার জন্য। আমরা এটা আগেও কিছু টপিকে আমরা দেখতেছিলাম যে যখন একটা ইন্টারসেকশন পয়েন্ট একটা গাড়ি যখন একটা ইন্টারসেকশন পয়েন্টকে ক্রস করে বা একটা টার্নিং নিতে চায় তখন অবশ্যই টার্নিং এর জন্য কিছুটা স্পেস দিতে হয় তাকে। তো প্লেন ইন্টারসেকশন যেগুলো থাকে প্লেন ইন্টারসেকশনস গুলোতে সাধারণত এই ধরনের টার্নিং নেওয়ার জন্য কোনো এক্সট্রা স্পেস বা এক্সট্রা পেভমেন্ট রাখা হয় না। সো এই কারণে এই ধরনের পয়েন্টগুলোতে টার্নিং নেওয়া খুবই কঠিন হয়ে যায়। সো এই ধরনের ইন্টারসেকশনস গুলোতে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটিও অনেক বেশি বেড়ে যায়। আরেকটা আছে যেটা সেটা হচ্ছে ফ্লারেটেড ইন্টারসেকশনস, প্রভিশনস ফর অ্যাডিশনাল পেভমেন্ট উইথ ফর টার্নিং মুভমেন্ট। ফ্লারেটেড যে ইন্টারসেকশনস গুলো থাকে, দেখো ফ্লারেটেড ইন্টারসেকশনস গুলোতে টার্নিং নেওয়ার জন্য এক্সট্রা উইথ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো রোডের সাইডে যখন এই পয়েন্টগুলোতে তাকে টার্নিং নিতে হচ্ছে, এই টার্নিং নেওয়ার জন্য তাকে কিছুটা এক্সট্রা জায়গা দিয়ে দিচ্ছে টার্নিংটা নেওয়ার জন্য। তো এই ফ্লারেটেড ইন্টারসেকশনসে এক্সট্রা জায়গা দেওয়া থাকে, কিন্তু প্লেন ইন্টারসেকশনস যেগুলো থাকে সেগুলোতে এক্সট্রা জায়গা দেওয়া থাকে না। কিন্তু এই যে দুইটা আছে, এই যে আনচ্যানেলাইজড যে ইন্টারসেকশনসটা আছে এই দুইটা ইন্টারসেকশনস পয়েন্টেই দেখো কোনো সিগন্যাল ব্যবহার করা হচ্ছে না, কোনো সিগন্যাল নেই। সো এই সিগন্যাল যেগুলোতে ব্যবহার করা হয় না
বা মার্কিং সংখ্যা যে ধরনের ইন্টারসেকশনস পয়েন্টে কম থাকে, তো তাদেরকে আনচ্যানেলাইজ ইন্টারসেকশনস বলে। তো এটার দুইটা টাইপ আমরা পড়লাম, একটা হচ্ছে প্লেন ইন্টারসেকশনস আর এটা হচ্ছে ফ্লারেটেড ইন্টারসেকশন। এরপরে যে টপিকটা আছে এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে রোটারি আইসল্যান্ড কিরকম, বা ডিজাইন অফ রোটারি আইসল্যান্ড। তো রোটারি আইসল্যান্ড মানে রোটারি দ্বারা বোঝা হচ্ছে যদি কোনো কিছু সার্কুলার টাইপের হয়, সার্কুলার যে ইন্টারসেকশনস গুলো থাকে বা সার্কুলার যে পয়েন্ট গুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে রোটারি। তো দেখো রোটারি ইন্টারসেকশনস দ্বারা কি বোঝাচ্ছে। রোটারি ইন্টারসেকশন অর রাউন্ড অ্যাবাউট আর স্পেশাল ফর্ম অফ অ্যাট গ্রেড ইন্টারসেকশনস লেইড আউট for the movement of traffic in one direction around a central traffic island. তো রোটারি ইন্টারসেকশনস বা রাউন্ড অ্যাবাউট ইন্টারসেকশনস আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সেখানে কনফ্লিক্ট পয়েন্ট খুবই কম ছিল, এবং আমরা দেখতেছিলাম যে 8টা কনফ্লিক্ট পয়েন্ট ছিল ওখানে, এবং অন্য যেটা ছিল সেটাতে ছিল হচ্ছে 32। সো কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি এখানে অনেক কম থাকে। কারণটা কি? কারণ হচ্ছে দেখো এখানে ইজিলি তুমি টার্নিং নিতে পারবা। এই ধরনের যে ইন্টারসেকশনস গুলো থাকে, এই ধরনের ইন্টারসেকশনে ইজিলি টার্নিংটা নেওয়া যায়, এবং টার্নিং যখন নেওয়া হয় তখন কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। সো এখানে গ্রেড সেপারেশনের যে বিষয়টা থাকে সেটাও খুব ইজিলি করা যায়, মানে একটা গাড়ি একটা রাস্তা থেকে অন্য আরেকটা রাস্তায় যখন মুভ করে তখন এটা মুভ করতে পারে। সো এই কারণে এই রোটারি আইসল্যান্ড যেগুলো থাকে, রোটারি আইসল্যান্ড গুলোতে মুভমেন্টটা খুবই সহজ হয়, বা রোটারি ইন্টারসেকশনস যেগুলো থাকে রোটারি ইন্টারসেকশনস গুলোতে মুভমেন্টটা খুবই ইজি হয়। The vehicles entering the rotary are gentle in a clockwise direction in ordinary fashion. তো সাধারণত কি হয়, সাধারণত যখন এই রোটারি যে ইন্টারসেকশন পয়েন্টগুলো থাকে, রোটারি ইন্টারসেকশন পয়েন্টগুলোতে ভেহিকেল যেগুলো থাকে ভেহিকেল গুলাকে সাধারণত ক্লকওয়াইজ হিসাবে রোটেশনটা নিতে হয়, ক্লকওয়াইজ ভাবে রোটেশনটা নিতে হয় সাধারণত যে ভেহিকেল গুলো আসে। তো দেখো এই কারণে যখন একটা ভেহিকেল মুভ করে তখন এই ভেহিকেলটা যে ডিরেকশনে যাক না কেন তাকে অবশ্যই ক্লকওয়াইজ রোটেশন করে তারপর সেই ডিরেকশনে যেতে হবে। কারণটা হচ্ছে যখন একটা গাড়ি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে তখন সিকোয়েন্সটা বজায় থাকে। সিকোয়েন্স বলতে কি রকম? সিকোয়েন্স বলতে ধরো বিভিন্ন সাইড থেকে এই রোটারি ইন্টারসেকশনে গাড়ি আসতেছে, তো এক একটা যদি এক এক সাইড থেকে মুভ করে তখন দেখা যায় যে এই মুভমেন্টের কারণে তোমার কি হয়, মুভমেন্টের কারণে তোমার কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যায় এক একটা যদি এক এক সাইডে মুভ করে। তো এই কারণে একটা প্যাটার্ন ফলো করা হয় এখানে, সেটা হচ্ছে ক্লকওয়াইজ প্যাটার্ন। তো প্রত্যেকটা গাড়ি যদি ক্লকওয়াইজ প্যাটার্নে মুভ করে তখন সাধারণত দেখা যায় এই ধরনের তোমার যে ইন্টারসেকশন যে পয়েন্টগুলো থাকে এই ইন্টারসেকশন পয়েন্টে কনফ্লিক্টের পসিবিলিটিটা কমে যায়। সো এই কারণে এখানে বলতেছে যে এখানে যে প্যাটার্নটা ফলো করা হয় সেখানে হচ্ছে অর্ডিনারিলি তোমার কি ক্লকওয়াইজ যে ডিরেকশনটা থাকে সেই ডিরেকশনে গাড়িগুলো মুভ করে। এবং রোটারি ইন্টারসেকশনসটাও দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, এখানে একটা প্র্যাকটিক্যাল ফিগার দেওয়া আছে রোটারি ইন্টারসেকশনে, এইটা দেখলে আরো ভালো বুঝতে পারবা যে এখানে তোমার কি হয়, এই রোটেশনের মাধ্যমে বা সার্কুলার একটা পয়েন্টের মাধ্যমে গাড়িটা মুভ করে এখানে। তো এখানে এই পয়েন্টগুলোর নামটা জানতে হবে। এই যে ধরো এই ইন্টারসেকশনসটা অনেক সময় তোমাদের ছোট শর্ট নোট হিসাবে রোটারি আইসল্যান্ড ডিসক্রাইব করতে আসতে পারে, তো সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো বলতে হবে। এবং এখানে ফিগার যদি দিতে পারো, ফিগার দেওয়াটা সব থেকে বেটার অপশন, কারণ ফিগার যদি কোনো কোশ্চেনে যদি ফিগার দেওয়া হয় সেখানে মার্ক মার্ক দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো এই কারণে ফিগার দেওয়ার ট্রাই করবা যে জায়গাগুলোতে ফিগার দেওয়া যায়। এবং শুধু ফিগার দিলে হবে না, ফিগারে তোমাকে এই লেবেলিং গুলা করতে হবে যে কোন এই ফিগারে কোন পোর্শনটার নাম কি, সেটা অবশ্যই মার্কিং করে দিতে হবে। সবকটা না হলেও কিছু জিনিস তো অবশ্যই মার্কিং করে দিতে হবে, যেমন এই যে রোটারি আইসল্যান্ড যেটা থাকে, রোটারি আইসল্যান্ডের এই যে সাইডে যে এক্সট্রা উইডটা থাকে, ঠিক আছে, এই উইডের ভিতর থেকে গাড়ি মুভ করে একদিক থেকে আরেক সাইডে। সো এই ধরনের যে পোর্শন গুলো থাকে এই পোর্শন গুলো সো এইখানে এই ফিগার গুলা ভালো করে দেখতে হবে। এরপরে আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখবো এখন, সেটা হচ্ছে জেনারেটিক ইন্টারসেকশনস ডিজাইন। এটা একটা প্র্যাকটিক্যাল ফিগার যে আসলে কনভেনশনাল যে আমরা ডিজাইনটা দেখলাম বা কনভেনশনাল যে ইন্টারসেকশনটা থাকে সেটা আসলে কিভাবে হয় বা কিভাবে ডিজাইন করা হয় বা কোন ধরনের মার্কিং এখানে থাকে। তো সাধারণত দেখো এটা হচ্ছে একটা কনভেনশনাল যে ইন্টারসেকশনস, দেখো এখানে রোডে বিভিন্ন ধরনের মার্কিং ইউজ করা হচ্ছে।
তো এই যে মার্কিংটা আছে একদম রোডের মিডিলে যে মার্কিংটা করা আছে, এটা হচ্ছে কি একটা গাড়ি এই সাইড থেকে এই সাইডে মুভ করতে পারবে না। ঠিক আছে, ইন্টারসেকশন পয়েন্টে সাধারণত এই ধরনের মার্কিং করে দেওয়া থাকে রাস্তায়। এই ডাবল ইয়েলো কালারের যে মার্কিংটা, এটা দ্বারা ইন্ডিকেট করে যে যখন এই রাস্তা দিয়ে যখন এক সাইড থেকে গাড়ি যাচ্ছে, অবশ্যই গাড়িটাকে ওই সাইডটাকেই ফলো করতে হবে, সেটা এই লাইনটাকে ক্রস করতে পারবে না। এবং দেখো এই ধরনের ইন্টারসেকশন যে পয়েন্টগুলো থাকে এগুলো খুবই ক্রিটিক্যাল হয় এবং কনফ্লিক্ট পয়েন্ট অনেক বেশি আমরা দেখছি যে 32 কনফ্লিক্ট পয়েন্ট। সো এই ইন্টারসেকশনটাকে কন্ট্রোল করার জন্য দেখো রোডের সাইডে বিভিন্ন সিগন্যালস ব্যবহার করা হচ্ছে বা বিভিন্ন সাইন ব্যবহার করা হচ্ছে রোডের সাইডে। তো এই ধরনের সাইন বা এই ধরনের সিগন্যাল ব্যবহার করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এই যে কনভেনশনাল যেটা আছে বা জেনারেটিক ইন্টারসেকশন ডিজাইন, সেটা কিভাবে করা যায় সেটা এখানে দেখানো হচ্ছে। এবং এখান থেকে যদি পেডিস্টেরিয়ানকে মুভ করতে হয় বা রাস্তায় যারা হাঁটাচলা করে তারা যদি মুভ করে, এখানে দেখো তার জন্য রাস্তার সাইডে একটা এক্সট্রা উইথ করে দেওয়া আছে যেখান থেকে পেডিস্টেরিয়ানরা মুভ করতে পারবে বা রাস্তায় যারা হাঁটাচলা করে তারা মুভ করতে পারবে। কিন্তু রোডের ভিতরে হাঁটাচলা করা যাবে না, কারণ হচ্ছে এখানে যেহেতু কনফ্লিক্ট পয়েন্ট অনেক বেশি, সো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি থাকে। এরপরে বলতেছে স্ট্যাটিক ইন্টারসেকশনস কেসেস, present system is completely static cases. Vehicles must wait at the intersection for a uh, predefined time until a microcontrol switches green light for that lane. Exists no process of preemption, no green light service for priority based vehicles. এখানে যে পয়েন্টগুলো বলতেছে এটা দ্বারা ইন্ডিকেট করতেছে হচ্ছে যে এই যে ইন্টারসেকশন পয়েন্ট যেগুলো থাকে এখানে অবশ্যই বিভিন্ন ধরনের সিগন্যালস ব্যবহার করা হয়। তো এখানে যখন আহ, দেখবে যে সিগনালে গ্রিন লাইট আসতেছে, তখনই শুধুমাত্র গাড়িটা মুভ করতে পারবে। কিন্তু গ্রিন লাইট ছাড়া যদি দেখা যায় যে এখানে রেড কালারের সাইন্স দিয়ে দিছে বা রেড সিগন্যাল পড়ছে ওই রাস্তাটাতে, তখন গাড়িটাকে অবশ্যই স্টপ করতে হবে ওইখানে। তো এই বিভিন্ন সিগন্যালের সাহায্যে এখানে এটাকে কন্ট্রোল করা যায়। তো সেই কথাগুলো এখানে বলতেছে যে গ্রিন লাইটের সাহায্যে এটাকে যদি গ্রিন লাইট পড়ে তাহলে গাড়িটা মুভ করতে পারবে, বা অন্যান্য সিগন্যালস যদি থাকে সেই ক্ষেত্রে গাড়িটাকে সেই সিগন্যালসটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, অবশ্যই এখানে বিভিন্ন সিগন্যালস থাকবে এবং সেগুলোকে গাড়িটাকে মেনটেন করতে হবে। এরপর হচ্ছে আইটিএস সিস্টেম। আইটিএস মানে হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। এইটার সাহায্যে কিভাবে আমরা একটা ইন্টারসেকশনসকে কন্ট্রোল করতে পারি সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। এখানে যে দুইটা পয়েন্ট বলতেছে, একটা হচ্ছে অ্যাডাপটিভ সিস্টেম আর একটা হচ্ছে প্রোভাইড ইমিডিয়েট পাস থ্রু ফর প্রায়োরিটি বেসড ভেহিকলস লাইক অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন, পুলিশ সার্ভিস, ভিআইপি ভেহিকলস। মানে হচ্ছে অনেক অনেক সার্ভিস, ভিআইপি ভেহিকলস যেগুলো থাকে আচ্ছা, তো এখানে অনেক সময় দেখা যায় যে রাস্তা দিয়ে কিছু গাড়িকে ইমার্জেন্সি পাসেস দিতে হয়। মানে যদি দেখা যায় যে অ্যাম্বুলেন্স করা হয়, তো আইটিএস মানে হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো এখানে একটা ফিগার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে
আহ, যে তোমার এখানে একটা সায়েন্স বা সিগন্যালস ব্যবহার করা হচ্ছে। এই সিগন্যাল গুলোর সাহায্যে প্রথমত হচ্ছে ভেহিকেল গুলোকে কন্ট্রোল করা যায়, এবং এখানে বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়। ওয়্যারলেস সেন্সর বা রোড কন্ট্রোলার ব্যবহার করা হয়, যেগুলোর সাহায্যে যদি এই রোডটাতে কোনো ভেহিকেল থাকে, সেটাই সেন্সরের সাহায্যে এটা ধরা পড়বে। এবং এই সেন্সরটা অপোজিট যে সাইডে যে রোডটা আছে, এই রোডে যে ভেহিকেলটা আসতেছে তাকে অবশ্যই আগে থেকে একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ, এই যে রোডটা আছে এই রোডটা থেকে আরেকটা গাড়ি আসতেছে, সো এখানে এখন ক্রস করা যাবে না। সো এই ধরনের যে ইন্টেলিজেন্ট যে সিস্টেম, ঠিক আছে, যে আগে থেকেই অন্য একটা রোডের ভেহিকেলকে সিগন্যাল দিয়ে দেওয়া যে হ্যাঁ, এই রোডটাতে একটা ট্রাফিক আছে, সো ক্রস করা যাচ্ছে না। সো এই ধরনের যে সিগন্যালিং সিস্টেম, তাদেরকে বলা হয়েছে আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো এই সিস্টেমের সাহায্যেও আমরা কি করতে পারবো, এখান থেকে যে আমাদের ইন্টারসেকশনসটা থাকে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে অফ কন্ট্রোলিং এই ইন্টারসেকশনস, যে আগে থেকেই যদি আমাদের ড্রাইভার গুলা জেনে যায় যে এই রোডটাতে ট্রাফিক আছে বা এখান থেকে ক্রসিং করা যাবে না, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কমে যায়। সো এখানে ইন্টেলিজেন্টলি যে ডিজাইনটা করা হয় এটা সব থেকে বেস্ট ওয়ে। তো এখানে দেখো কিছু পয়েন্টের এখানে উল্লেখ করে দিচ্ছে, সেটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। এই যে রোডগুলো যেখানে থাকে এই রোডে ওয়্যারলেস কানেকশন দেওয়া থাকে। ইন্টারসেকশন কন্ট্রোল করার জন্য এখানে একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা রোড কন্ট্রোলার। এখানে সেন্সর ব্যবহার করা যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সাধারণত এই ইন্টারসেকশনসটাকে কন্ট্রোল করা যেতে পারে। আর সেন্সর ডিটেকশন অ্যান্ড কমিউনিকেশন উইথ নেইবার্স, এখানে সেই জিনিসগুলো দেখানো হচ্ছে যে আসলে কিভাবে সেন্সর ব্যবহার করে এই এই ইন্টারসেকশন যেটা থাকে, ইন্টারসেকশন পয়েন্টে গাড়িগুলোকে বা ট্রাফিকটাকে কন্ট্রোল করা যায়, সেটা এখানে দেখানো হচ্ছে। যে যে দেখো এখানে এটার সাহায্যে এখানে একটা সেন্সর ব্যবহার করা হচ্ছে, এবং গাড়ি যেটা আছে গাড়ির যে ভেহিকেলটা আছে ভেহিকেলেও একটা সেন্সর ব্যবহার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এইভাবে তোমার যে গাড়িগুলা পাস করতেছে এই রাস্তা দিয়ে, তখন এই সেন্সরের সাহায্যে এটা ধরা পড়বে যে হ্যাঁ, যে এই রাস্তা দিয়ে একটা ভেহিকেল আসতেছে। তো সেই ক্ষেত্রে অন্য যে পোর্শনটা থাকবে সেই পোর্শনে সে সিগন্যাল দিয়ে দিবে যে হ্যাঁ, এখানে ক্রসিং করা যাবে নাকি যাবে না। তো এই ধরনের যে পোর্শন গুলো থাকে বা এই ধরনের যে সিস্টেম গুলো থাকে, এটাকে আইটিএস সিস্টেম বলা হয়, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। এইভাবেও ইন্টারসেকশনসটাকে কন্ট্রোল করা যেতে পারে। তো এই ছিল হচ্ছে তোমার ইন্টারসেকশনস ডিজাইন যে পার্টটা ছিল আমাদের টপিক, সিলেবাসের টপিক যেটা ছিল ইন্টারসেকশনস ডিজাইন, এবং গ্রেড সেপারেশনের যে পোর্শনটা ছিল। তো এই পোর্শনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা টপিকে চলে যাব। তো আজকে ক্লাস এতটুকুই। আর স্যার আমাদের তো অনেক পড়া বেশি হয়ে যাচ্ছে। সিলেবাস কি এখন আরো আছে স্যার? নেক্সট ক্লাসে কি আরো পড়বে এরকম ভাবে? বুঝলাম না কি বলতেছো তোমরা। স্যার মানে সিলেবাস কি আরো লং হবে? সিলেবাসে কিছু জিনিস বাকি আছে এখনো, খুব স্যার বেশি অনেক বাকি নাই, long হয়ে গেছে, স্যার। অল্প একটা। এত থিওরি স্যার, মানে কি বলবো, হ্যাঁ অনেক অনেক থিওরি স্যার, এখনই লং মনে হ্যাঁ, হচ্ছে। এই তোমাদের এইখানে যে পোর্শনটা আছে এখানে থিওরি অনেক বেশি। হ্যাঁ, থিওরি অনেক বেশি এই পোর্শনটাতে। সো থিওরি পড়তে হবে, এখন যেহেতু সিলেবাসে আছে এই জিনিসটা তো পড়তে হবে। সো এটা নিয়ে সমস্যা নাই। আমি তোমাদের স্লাইডগুলো দিয়ে দিব। যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখান থেকে যে স্লাইডটা আছে এই স্লাইডটা তোমাদের সিআর এর কাছে দিয়ে দিব, তোমরা কালেক্ট করে নিবা সবাই। আর আর একটা টপিক আছে আমাদের, ওই টপিকটা শেষ হয়ে গেলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওটা বেশি বড় না, ওইখান থেকে ছোট টপিক আছে, আর থিওরি আছে এবং কিছু ম্যাথেরও টপিক আছে। তো ওটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাস বা একটা বা দুইটা ক্লাস লাগবে, আর এর ভিতরে শেষ হয়ে যাবে। স্যার এত থিওরি হলে তো আমাদেরও স্যার বেড়ে ওঠা একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ কি পরীক্ষা হ্যাঁ, অফলাইনে পরীক্ষা দিতে গেলে তো এত থিওরি পড়ে পরীক্ষা দিতে গেলে আমরা তো লিখতেই পারবো না কোনো কিছু। আসলে দেখো তোমাদের যে সিলেবাস, তোমাদের এই কোর্সে যে সিলেবাস, এই কোর্সের সিলেবাসে এই টপিক গুলাই আছে। ঠিক আছে, সো এখন তো কিছু করার নাই, সিলেবাসের ভিতরে এই জিনিসগুলো পড়ে গেছে। সো এখন পড়তে হবে।
এটা তো কোনো অপশন নাই আর, অন্য কোনো অপশন। সিলেবাসে যেহেতু আছে এই টপিকগুলো, এই জিনিসগুলো পড়তে হবে। এখন দেখো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় বলে দিই যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং তাছাড়াও আমি ক্লাসে